আজকে ৫ম নাম্বার ক্লাস। লেখার জন্য টাইপ টুল নেওয়ার পরে, টাইপ টুলে ক্লিক করার পর যেখানে লিখবেন সেখানে আরেকটা ক্লিক করবেন, এটাকে বলে পয়েন্ট টাইপ। এইভাবেই লিখতে বলবো আমি। তো এখানে লিখতেছি হচ্ছে উই আর ক্রিয়েটিভ, যদি নিচে লেনে আসতে হয় নিচে এন্টার চাপ দিলাম, বিজনেস সলিউশন। এইভাবে এন্টার চাপ দিয়ে নিচে লেনে লেখা যায়। আরেকটা যেটা করবেন না সেটা হচ্ছে এরিয়া টাইপ, এটাকে পয়েন্ট টাইপ বলে। পেন টুল নিলাম, নিয়ে ক্লিক করে লেখাটাকে পয়েন্ট টাইপ বলে। আর যদি টাইপ টুল নিলাম, ক্লিক করলে পয়েন্ট টাইপ বলবে। আর যদি টাইপ টুল নেওয়ার পর এইভাবে টান দিয়ে এরিয়া তৈরি করি, ওখানে একটু হালকা পাতলা লেখা আসবে, এটাকে বলে এরিয়া টাইপ। এইভাবেই লেখা যায়, কিন্তু এই কাজটা এখন আপনারা করবেন না। উই আর ক্রিয়েটিভ এইভাবেও লেখা যায়। এন্টার চাপ দিলে নিচে লাইনে নামবে, নিচে লাইনে আবার এসে লিখে ফেলবে। কেন লিখতে মানা করতেছি, যারা হচ্ছে এইটা নিয়ে কাজ করতে যাবেন তারা বুঝবেন যে অনেকগুলো ঝামেলা হবে এরিয়া টাইপ করলে। এরিয়া টাইপ তখন করতে হয় যখন আমি অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতেছি, একটা এরিয়ার বাইরে লেখা গেলে ঝামেলা আছে। যখন আমি নর্মাল ডিজাইন করতেছি তখন এরিয়া টাইপ করব না, তখন পয়েন্ট টাইপ করব। পয়েন্ট টাইপ কোনটাকে বলে, জাস্ট ক্লিক করে লেখাটাকে পয়েন্ট টাইপ বলে। এই লেখাগুলাকে ওয়ার্ডের মধ্যে যেমন লেখার পরে এই অংশটুকু ছিল আমাদের, যেখান থেকে আমি মোটা করতে পারতাম, বাঁকানো করতে পারতাম, আন্ডারলাইন, লেখার ধরন চেঞ্জ করতে পারতাম, ফন্টের সাইজ বড় ছোট করতে পারতাম। এই জিনিসটা আমি পাবো লেখা পরে কিবোর্ড থেকে চাপ দিব Ctrl+T, তাহলে ক্যারেক্টার প্যালেট আসবে। সকল প্যালেট থেকে উইন্ডোজের মধ্যে কালার দিতে গেলে কালারের প্যালেট, তারপরে হচ্ছে আরো লেয়ার প্যালেট এখানে আছে, এরকম আরো অনেকগুলো প্যালেট আছে। সেরকম আমি একটা প্যালেট নিচ্ছি টাইপ থেকে ক্যারেক্টার, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+T। চাপ দিলে এই প্যালেটটা চলে আসবে। এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট, যেখানে আমি ওই অপশনগুলো পাবো, বড় ছোট করা, মোটা চিকন করা, ওই অপশনগুলো পাবো। এই ক্যারেক্টার প্যালেট দিয়ে লেখাটাকে আমি সিলেক্ট করলাম। ক্যারেক্টার প্যালেটের প্রথম যেটা থাকবে এটা হচ্ছে লেখার ধরন চেঞ্জ করা। আমাদের ডিজাইনের সময় এইটা নিয়ে একটু ভালো রকম খেলতে হবে। এমএস ওয়ার্ডে আপনারা এখানে দিয়েছিলেন ইংলিশ লেখার জন্য ক্যালিবারি, বাংলা লেখার জন্য সূচনী এমজে, SUTONNY MJ। বাংলা লিখছেন সূচনী এমজে করে দিয়েছেন লিখছেন, ইংলিশ লিখছেন ক্যালিবারি করে দিয়েছেন লিখছেন, এটা করে দিয়েছেন লিখছেন না। এইখানে আমাদের এইটা নিয়ে ভালো রকম একটু মেহনত করতে হবে। যার কাছে যত বেশি ফন্টের কালেকশন থাকবে সে তত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবে। এই অ্যারোটাতে চাপ দিলে ডিফল্ট ভাবে যেগুলো কম্পিউটারে আছে ওই স্টাইলগুলো চলে আসবে। এখানে অনেকগুলো স্টাইল আছে, আমার অনেকগুলো এখানে অনলাইন থেকে ডাউনলোড দেওয়া। অনলাইন থেকে ডাউনলোড দিয়া এই জিনিসগুলোকে সমৃদ্ধ করতে হয়েছে। আপনারাও ধীরে ধীরে কাজ করবেন, অনলাইন থেকে ডাউনলোড দিয়ে এই জিনিসগুলোকে বানাবে। স্যার আমি অনলাইন থেকে ডাউনলোড দিব কিভাবে, আবার সেটা ইলাস্ট্রেটরে আনবো কিভাবে? অনলাইন থেকে ফন্ট ডাউনলোড দেওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার, আপনি যে ব্রাউজার ইউজ করেন, আমি গুগল ক্রোম ইউজ করি জন্য আমি গুগল ক্রোমটাকে অন করলাম। এখানে গিয়ে লিখবো হচ্ছে ফ্রি ফন্ট ডাউনলোড। তাইলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এইটা আমি বেশি ইউজ করি, এটা হচ্ছে dafont.com। আবার ডা বলতে DHE না, THE না, DAFONT ফন্ট। এটাতেই আমি নিয়ে যাচ্ছি যেহেতু আমি নিজে এটাকে ব্যবহার করি বেশি। গেলে এখানে অনেকগুলো ক্যাটাগরি পাওয়া যাবে, যে কার্টুন ক্যাটাগরি, কমিক ক্যাটাগরি, ওল্ড স্কুল ক্যাটাগরি। নর্মালি আপনি এখানেও অনেকগুলো ফন্ট পাবেন সামনে, চোখের সামনে। আপনার যে ফন্টটা দরকার হয়, আমার দরকার এইটা, এই শিকাগো যে ফন্টটা আছে এই ফন্টটা। সাইডে দেখবেন ডাউনলোড লেখা আছে, এর ভিতরে 2টা ফন্টের ফাইল আছে। ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে আসবে, আর কোনো কিছু করতে হয় না। এটা অনেক ছোট, অনেক অল্প সময়ের মধ্যে ডাউনলোড হয়ে আসবে। দেখেন এটা কত কিলোবাইটের, 153 কিলোবাইট, এমবি না। এবার এই যে ফাইলটা আমার ডাউনলোড হইলো, ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে, এটা আছে জিপ আকারে। অনেকে জিপ খুলতে পারেন না। জিপ ফাইলটা খুলতে হয় কিভাবে? জিপ ফাইলটার উপরে রাইট ক্লিক করতে হয়, তাহলে অপশন বের হয় এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে একটা ছোট্ট বক্স ওপেন হবে, সঙ্গে একটা অ্যাড আসতে পারে, ওটাকে ক্লোজ করে দিবেন। দিয়ে ওকে করলে এবার জিপ ফাইলটা হচ্ছে ফোল্ডার আকারে খুলে যাবে। এখানে যেটা জিপ করা ছিল, চেন দিয়ে বন্ধ করে দেওয়া ছিল ব্যাগের মধ্যে, সেটা আবার ব্যাগ থেকে ফোল্ডারের মধ্যে চলে আসছে। এখন আর চেন মারা নাই। এটাকে অন করলে এখন আপনি এই ফন্ট 2টা পাবেন। ওখানে দেখাইছিলাম যে 2টা ফন্ট দিছে ওরা, এই হচ্ছে ওই 2টা ফন্টের ফাইল। পিডিএফটা না, পিডিএফটা পড়ার জন্য, পড়লে পড়ে, না পড়লে নাই। এবার এই ফন্টগুলো ইনস্টল দিব কিভাবে? এই ফন্টগুলোকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলেও হবে। আমি 2টা সিলেক্ট করছি জন্য ডাবল ক্লিক করতেছি না, রাইট বাটন চাপ দিয়ে ক্লিক করব ইনস্টল। তাইলে এখানে ধীরে ধীরে ইনস্টল হবে। আর যদি আগে থেকে ইনস্টল থাকে তাহলে একটা নোটিশ দিয়ে দেখাবে এটা অলরেডি ইনস্টল করা আছে। এখন এই যে চিকাগো ফন্টটা যে আমি ডাউনলোড দিলাম, ইলাস্ট্রেটরে নতুন করে আনতে হবে না।
আপনি লেখাকে সিলেক্ট করে এবার এইখানে লিখে দেন CHI, এই যে চিকাগো ফন্টটা চলে আসছে। কোথায় গেল? এই যে দুইটা ফন্ট চলে আসছে। এই ফন্টটা একটু আগে ডাউনলোড দিলাম, দেখেন অনলাইন থেকে ডাউনলোড দিছি যেটা, এই যে লেখার ধরন দেখেন, আর এখন আমরা যেটা লিখলাম একই না, সেম না? এই হচ্ছে ফন্ট ডাউনলোড দেওয়ার নিয়ম। রেকর্ডে রাখলাম, একবারে অসুবিধা হবে আমি জানি, 2-3 বার দেখলে ইনশাল্লাহ এমনিই পাবেন, এটা আহামরি অনেক কঠিন কিছু না। বাংলা ফন্টও সেম সিস্টেমে লিখবেন, বাংলা ফ্রি ফন্ট, অনেক ওয়েবসাইট আসবে, যেটা পছন্দ হয় সেটা দিয়ে ডাউনলোড দিতে পারেন। তবে বাংলা ফন্ট ডাউনলোড দেওয়ার জন্য আমি লিপিঘরটাকে বেশি ইউজ করি। লিপিঘর, LIPIGHOR, লিপিঘর, এটা একটা ওয়েবসাইট যেখান থেকে বাংলা ফন্টগুলো ডাউনলোড দেওয়া যায়। অ্যাড হ্যাশট্যাগ ক্লোজ করে দিলাম। এখানে নিচের দিকে নামলে দেখতে পারবো ফ্রি ফন্ট আছে, টাকা দিয়ে কেনা ফন্ট আছে। তো আপনারা কোনটায় যাবেন? ফ্রি ফন্টে যাবেন। টাকা দিয়ে কিনা এখন টাকা পয়সা ইনভেস্ট করার কোনো দরকার নেই। ফ্রি ফন্টে গেলে এরকম বাংলা লেখার অনেকগুলো স্টাইল পাওয়া যাবে। এখান থেকে যে ফন্ট ডাউনলোড করতে মন চায়, যেটা আপনার দরকার হয় ডাউনলোড করে নিতে পারেন। আমি একদম শেষের দিকে গেলাম, 24 নম্বর পেজে গেছি। এখানে একটা ফন্ট পাওয়া গেছে, না এটা পছন্দ হচ্ছে না, দেখি আরও কিছু। সামনে থেকে গেলাম না কেন, ওই সামনের বেশ কিছু জিনিস আমার আগে থেকে ইনস্টল করা আছে। এই যে এটা নিচ্ছি, শহীদ বরকত, ডাউনলোডে ক্লিক করব, নিচের দিকে আসবো, আবার ডাউনলোড অপশন পাওয়া যাবে। এখন একটা ছোট নোটিশ দেবে যে এই ফন্টটা আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এই ফন্টটাকে আপনি কোনো ওয়েবসাইটে আপলোড করে বিক্রি করতে পারবেন না, করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা নোটিশ দিয়ে দিছে। তারপরে হ্যাঁ, উপরের সঙ্গে আমি একমত, ঠিক আছে আপনার কথা মানলাম, আমি এটাকে আমার কাজে ব্যবহার করব, আমি কোথাও এটা বিক্রি করতে যাব না। ডাউনলোডে ক্লিক করলে তাইলে ফন্টটা ডাউনলোড হবে। বেশি এমবি না, অল্প কিলোবাইটে ডাউনলোড হয়ে গেছে, 536 কিলোবাইটে ছিল। একইভাবে জিপ ফাইল চলে আসবে। জিপ ফাইলটাকে আমি জিপ থেকে খুলবো, রাইট বাটন চাপ দিয়ে এক্সট্রাক্ট ফাইল, ওকে, খুলে গেছে জিপ ফাইলটা। এই যে এটা শহীদ বরকত নাম। এখানে 3-4 প্রকারের থাকবে, যারা অভ্র ইউজ করে তাদের জন্য একটা, যারা ইউনিকোড ইউজ করে তাদের জন্য একটা, যারা বিজয় আমরা ইউজ করি তাদের জন্য একটা। বিজয়ের জন্য উপরের 2টা যে কোনো একটা দিতে পারেন। আমি প্রথমে দিচ্ছি, দেখি সাপোর্ট করে কিনা। 2টাকে সিলেক্ট করলাম, রাইট বাটন চাপ দিয়ে ইনস্টল। ফন্টের নামটা হচ্ছে, আসল নামটা এটা, লি শহীদ বরকত। এবার যদি আমি লেখাটাকে সিলেক্ট করি ইলাস্ট্রেটরে করে, এখানে যদি ওইটা লিখে দেই LILS, এই যে লি শহীদ বরকত চলে আসছে। এটা হচ্ছে ওই লেখার ধরনটা, যে লেখার ধরন দিয়ে করছি। এরকম অনেক ফন্ট আছে, যেমন আমার এখানে বকুল নামে একটা ফন্ট ইনস্টল দেওয়া আছে, এইরকম হচ্ছে সরাই সিরাই লেখা হবে। তাহলে একটা জিনিস গেল, সেটা হচ্ছে কিভাবে আমরা লেখার ধরনটা চেঞ্জ করব। এটা হচ্ছে লেখার ধরন চেঞ্জ করার জায়গা, যেখান থেকে আপনি লেখার ধরনটা চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো ফন্টের কম্বিনেশন রাখবেন, অনলাইন থেকে ডাউনলোড দিবেন, এগুলো বড় করবেন, সমৃদ্ধ করবেন, যেন অনেক রকম স্টাইল ডিজাইনে আপনি ইউজ করতে পারেন। তবে যে জিনিসগুলো মানুষ পড়বে বেশি, সেই জিনিসগুলোর মধ্যে কাঁকড়ার ঠ্যাং কুচিয়ার ঠ্যাং কম ইউজ করিও। মানে বৃদ্ধ লোকের একটা ভিজিটিং কার্ড বানাচ্ছেন, একটা জজের বিজনেস কার্ড বানাচ্ছেন, আপনি কি করছেন, ওখানে যা এই ফন্টটাকে ইনস্টল দিয়ে লিখে রাখি দিচ্ছেন, দাঁড়ান এইটা দিয়ে রাখি দিচ্ছেন। মানুষজন পড়তে গেলেই তো অসুবিধায় পড়বে। হ্যাঁ, ডিজাইনে অল্প একটু জায়গায় এরকম স্টাইল ইউজ করা সেটা আলাদা বিষয়, কিন্তু যে জিনিসগুলো মানুষকে পড়তে হবে, বুঝতে হবে ভালো করে, সেই জিনিসগুলো এই কাজ করাটা ঠিক হবে না। এখন এইটা দিয়ে যদি আমি কার্ড বানাই, আর সে কার্ড যদি আমি আমার এক দাদাকে দেই, ওই দাদা নিয়ে, বাবা কি লিখছি সেখানে দেখতো, ঝামেলায় পড়ে যাবে না, এই কাজগুলো করবো না। তাহলে চেষ্টা করব যে জিনিসগুলো মানুষ পড়বে সেগুলো নিয়ে এমন কোনো ফন্ট দিতে যেটা মানুষ পড়তেও পারবে আসলে। এখন বইয়ের মধ্যে আপনি বাচ্চাদের বইয়ের মধ্যে এরকম স্টাইল দিয়ে রাখে দিচ্ছেন, হ্যাঁ ওরা মজা পাবে না, মজা পাবে না, ওরা পড়বেই না, বই পড়তেই পাবে না, পড়বে কি করবে, এটা কি ইংলিশ দিয়ে লিখছে না আরবি লিখে গেছে আব্বা, এটা মাথায় রাখা লাগবে। তাহলে 1 নম্বর গেল হচ্ছে ফন্ট চেঞ্জের বিষয়টা। এখান থেকে আমরা লেখাকে আগে সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে এখান থেকে আমরা লেখার ধরন চেঞ্জ করে দিতে পারবো। 2 নম্বর যেটা আছে, যে ফন্টগুলোর পাশে এরকম সংখ্যা দেওয়া আছে, যেমন ক্যালিব্রির পাশে 6 আছে, এই যে এখানে সূচনীয় যে না দেয়, এই যে জোসেফিন সেন্সের পাশে 14 আছে, আমি যদি এই ফন্টটাকে দেই, তাহলে এর এই ঘরটার অ্যারোটাতে চাপ দিলে আলাদা আলাদা 14টা ডিফারেন্স পাওয়া যাবে। রেগুলার মানে হচ্ছে নর্মাল, আমি যদি লাইট করি নর্মালের থেকে একটু চিকন হবে, এক্সট্রা লাইট আরো একটু চিকন হবে, থিন করলে লেখাটা আরো চিকন হয়ে আসবে। এখন আমার জোসেফিন সেন্স ফন্টের স্টাইলে একদম সব থেকে চিকন একটা ফন্ট আমি পেলাম। আবার যদি আমি রেগুলার থেকে একটুখানি নিচের দিকে নামি, রেগুলার পরে মিডিয়াম
স্বাভাবিকের থেকে একটু মোটা, সেমি বোল্ড আরো একটু মোটা, বোল্ড আরো মোটা, কিছু কিছু ফন্টে পাবেন এক্সট্রা বোল্ড, ওটা আরো মোটা। আবার যদি বাঁকাইতে হয় যে মোটা করব বাঁকাবো, তাহলে এই যে এখানে আছে বোল্ড ইটালিক, তাহলে মোটা হবে আর লেখাটা একটু কি স্টাইলের থাকবে, বাঁকা বাঁকা স্টাইলের থাকবে। বোঝা যায় কি? এই হচ্ছে আইটালিকের দেওয়ার নিয়ম, বা হচ্ছে গিয়া সোজা করার নিয়ম। রেগুলার করব, নর্মাল হয়ে আসবে। আবার দুইটা গেল। 3 নম্বর এই যে যেটা এটা আছে, এটা হচ্ছে লেখার সাইজ বড় ছোট করার জন্য। এখন আমার কত পয়েন্টে লেখা আছে? 12 পয়েন্টে। এটা যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে 12 পয়েন্ট থেকে আরো বাড়বে। লেখাটাকে আমি এইভাবে বড় করতে পারবো, আরো কমাইলে কমে যাবে। ডিজাইনে প্রয়োজন অনুসারে বড় ছোট করতে হয়। নর্মাল লেখা 11 থেকে 14-র মধ্যে রাখতে পারে। এই তার পাশেরটা হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব। এই উই আর ক্রিয়েটিভ, এই লাইন আর বিজনেসের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কমা বাড়ার জন্য এই পাশের অপশনটা। এটা যত বাড়াবেন তত লাইনগুলো একটা থেকে একটা দূরে নামিয়ে যাবে, কমাবেন কাছে চলে আসবে। ঠিক তার নিচের এই অপশনটা হচ্ছে অক্ষর থেকে অক্ষরের দূরত্ব বাড়ানোর জন্য। এটাকে যদি বাড়াই দেই, আমি যদি অল্প অল্প করে বাড়াই, চোখে পড়বে না অনেকের। একেবারে অনেকগুলো দিলাম, 1000 দিলাম। এবার দেখবেন হচ্ছে গিয়া উই আর ডাব্লিউ থেকে ই এর দূরত্ব বাড়িয়ে গেছে। ডিজাইনে আমাদের দরকার হবে অক্ষর থেকে অক্ষরের দূরত্ব বাড়ানো। তখন আমরা এই অপশনটা দিয়া, সরি, এটা হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব, আর নিচের অপশনটা হচ্ছে অক্ষর থেকে অক্ষরের দূরত্ব। নর্মাল স্বাভাবিক, এটা 0 রেখে দেবেন। এটা হচ্ছে স্বাভাবিক লেখার নিয়ম। এই গেল ক্যারেক্টার প্যালেট। এই যে কাজগুলো দেখাইলাম, এই কাজগুলো শুধু দেখানোর জন্য না, এগুলোকে ডিফারেন্ট ভাবে খেলার জন্য এই কাজগুলো ইউজ করতে হবে। লেখা শুধু লিখতে পারলে ডিজাইনার হওয়া যাবে না, লেখাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। ডেমো হিসাবে কয়েকটা জিনিস দেখাবো যদি ক্লাসে সময় পাই ইনশাল্লাহ। আরো টপিকস আছে, টপিকসগুলো যাই। তাহলে গেল হচ্ছে টাইপ টুল দিয়ে লেখার নিয়ম, ক্যারেক্টার প্যালেটের কাজগুলো গেল। এবার আসি ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন কি? একটু আগে আমি যে ফন্টটা ডাউনলোড দিলাম, চিকাগো যে ফন্টটা আমি ইউজ করলাম এখানে, এটা আমি ডাউনলোড দিছি কার কম্পিউটারে? আপনার কম্পিউটারে? কার কম্পিউটারে? আমার নিজের কম্পিউটারে। তাহলে এই যে ফন্টের স্টাইলটা, এটা আমার কম্পিউটারে, ঠিক আছে। এখন এই ফাইলটা যদি আমি সেভ করে আপনাদের পাঠাই দিই, আপনারা ওপেন করলে এই ডিজাইন আর এইরকম দেখবেন না। ডিজাইন দিছি এরকম, আমি বলছি আপনাকে এইরকম একটা ডিজাইনে দিয়ে দিছি, আপনি দেখবেন অন করে আপনার ডিজাইনটা এইরকম হয়ে গেছে। মেরিয়াট প্রো নামে একটা ফন্ট, ওই ফন্টে হয়ে চলে আসছে, এইরকম হয়ে আসছে। এখন বলেন, এক ডিজাইনার আপনাকে দেখাইলো এইরকম ডিজাইন, এইরকম ডিজাইন, আর দিল হচ্ছে পরবর্তীতে এইরকম ডিজাইন, পছন্দ করবেন না? কেন হইল? কারণ আমার কম্পিউটারে ওই ফন্টটা তো নাই, মানে আপনাদের কম্পিউটারে তো ওই ফন্ট নাই যে কম্পিউটার এটাকে ওইভাবে দেখাবে। তাহলে স্যার উপায় হচ্ছে দুইটা। এক হচ্ছে ওই ফন্টটাও দিয়ে দেন, ফাইলটা পাঠিয়ে দিচ্ছি আমি আপনাদের সঙ্গে, এই ফন্টটাও যদি ওই যেটা ডাউনলোড করলাম সেটাও যদি দিয়ে দিই, তাহলে এখানে আবার যদি এটা দিই তাহলে ঝামেলা আছে। কারণ ওই সাইটগুলোকে ডাউনলোড করার সময় ওদের নিয়ম ছিল এটা, যে আমি এইরকম কোনো ফাইল বিক্রি করতে পারবো না, খালি ইউজ করতে পারবো। এখন বায়ারকের কাছে টাকা নেবেন আর বায়ারকে ফন্টটাও দিয়ে দেবেন, তাহলে কি হইলো? বিষয়টা বিক্রি হইলো না? হইলো কি হইলো না? আমি লিঙ্ক পাঠাই দিতে পারি যে তুমি ডাউনলোড দিয়ে না, এই কাজটা করা যেতে পারে। আমরা এটাও করব না। আমরা কি করব? এই লেখাটাকে লেখা না রেখে শেপে কনভার্ট করে পাঠিয়ে দেব। শেপে কনভার্ট করে কিভাবে? এইটা হচ্ছে আমার লেখা, যেটাকে আমি মন চাইলে এডিট করতে পারবো। এটাকে আমি একটা কপি বানাইতেছি, একটা কপি বানাইলাম। এটার উপর রাইট ক্লিক করে যদি আমি চাপ দিই ক্রিয়েট আউটলাইন, তাহলে এই লেখাটা শেপে কনভার্ট হয়ে আসবে। এটাকে আমি ডাবল ক্লিক করলে এডিটের অপশন পাবো না। এখানে ডাবল ক্লিক করতেছি, এই ARE আছে, এটাকে ARE এর বদলে আবার জি লিখে দিলাম, সমস্যা নেই। ARG আছে, ব্যাক স্পেস দিয়ে কেটে ই বানাই দিলাম, সমস্যা নেই। কিন্তু এইখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে আইসোলেটেড মোড অন হবে। গ্রুপ অবস্থায় এরা আছে, এরা লেখা হিসেবে নেই, শেপ হিসেবে আছে। ডাবল ক্লিক করে আপনি যেটাকে মন চায় ধরে ওটাকে বড় ছোট করতে পারবেন, কিন্তু এডিট করার যে বিষয়টা এটা আর পাবেন না। ক্রিয়েট আউটলাইন করলে এটা অসুবিধা। আর ক্রিয়েট আউটলাইন করলে সুবিধা কি? আমি যদি এই অবস্থায় এখন আপনাদের কাছে এই ফাইলটা সেভ করে পাঠাই, এই লেখাটা ডিজাইন সহ পাবেন, এই লেখাটা ডিজাইন ছাড়া পাবেন। এই লেখাটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা লেখা হিসেবে আছে। আর নিচেরটা দেখবেন যেভাবে পাঠাইছি ওইভাবেই আছে, কারণ এটা লেখা হিসেবে না, এটা শেপ হিসেবে আছে। ক্রিয়েট আউটলাইন করলে লেখা শেপে কনভার্ট হয়ে যায়। যারা বুঝতে পারতেছেন না কথা, আরেকবার বলি কথাটা। আপনি একটা ডিজাইন করছেন 1 মে, 1 মে, এটা কি দিবস? মে দিবস। আপনি ডিজাইনে ওইরকম একটা শ্রমিকদের যে জীবন আছে, ওই জীবনের মতো করে একটা কাটা সেরা এরকম একটা ফন্ট ইউজ করছে, যেখানে বোঝা যাবে একটু কষ্ট শ্রমিকদের সংগ্রামী জীবন বোঝা যায় লেখা দ্বারা। এখন এইটা যদি আমি পাঠাই দিই, আমি একটু ডিজাইনটাকে চেঞ্জ করতেছি যেন আপনাদের মাথায় আসে, খালি লিখে দেবো না,
ডিজাইনের মধ্যে মেলা কিছু পরিবর্তনও করতে হয় ডিজাইন সুন্দর দেখানোর জন্য। একটা ডিজাইন করছেন, ওই ডিজাইনটা এইরকম বায়ারকে দেখাইছেন যে আপনার একটা ব্যানার হবে, ব্যানারে এইরকম একটা জীবনিয়া থাকবে 1 মে। এখন বায়ার দেখেও খুশি হয়েছে, হ্যাঁ শ্রমিক দিবসে লেখার মধ্যেও একটা সংগ্রামী আছে, কষ্টের একটা কাটাছেরা ভাব আছে। এখন ডিজাইন এরকম দেখাইছেন, ডিজাইনের তো খুশি, মানে বায়ার তো খুশি, কিন্তু বায়ারকে যখন ফাইল পাঠা দিচ্ছেন অন করে দেখতেছে ডিজাইন ওই রকম নাই, ডিজাইন দেখাইছেন ওই রকম, কিন্তু ডিজাইনটা ও পাইছে হচ্ছে এইরকম স্টাইল। বায়ারকে দেখাইছেন এইটা, আর বায়ার ওপেন করে দেখে এইটা। শেপে কনভার্ট করার নিয়ম হচ্ছে লেখাকে সিলেক্ট করব, আমি দুইটাকেই সিলেক্ট করলাম, রাইট বাটন চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইন, অথবা কন্ট্রোল শিফট ও, স্যার আগে যে শিফট লেখছে একই জিনিস, কন্ট্রোল শিফট ও আর শিফট কন্ট্রোল ও একই জিনিস। কন্ট্রোল শিফট ও চাপ দিলে লেখাটা শেপে কনভার্ট হবে, তখন এই লেখা পাঠাই দিলে এই লেখা আর ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না। এইটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করলে ও এই সুবিধাটা পাবো। ক্রিয়েট আউটলাইন করলে আরো সুবিধা আছে। ক্রিয়েট আউটলাইন করলে লেখাকে কাটাছেড়া করা যায়। কিরকম বিষয়, আমি আবার একটা লেখা লিখতেছি, এর আগে আগের দিন আমরা শেপ বিল্ডার টুলের কাজ শিখছি। আমি লিখলাম হচ্ছে ফুড, একটা মোটা টাইপের ফন্ট পছন্দ করা যাক, দিলাম এটা। এটাকে যদি আমি এখন এরকম লাইন দিয়ে কাটতে চাই, শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারবো না, কারণ এটা লেখা আছে, লেখাকে ডাইরেক্ট কাটা যায় না। তাহলে কি করা লাগবে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেওয়া লাগবে, শেপ বানায় নেওয়া লাগবে। শেপ বানাইলাম, এবার আমি একটুখানি গোল গাল একটা লাইন ড্র করতেছি, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, খালি স্টকের মধ্যে কালার থাকলো, বা স্টকের কালার না দিলেও আমার কোনো সমস্যা নেই, লাইন আছে, বুঝছেন তো। এবার দুইটাকেই সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে ফিলের রংটা বদলাই দিলাম। এবার যদি আমি উপরের অংশগুলো ক্লিক করি, তাহলে উপরের অংশগুলো ওই কালারের হয়ে আসবে। তারপর যে লাইনটা টান দিছিলাম, ওই লাইনটা ডিলিট করে দেবো, ওই লাইনটাকে রাখা যাবে না। এগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে জঙ্গল, এই জঙ্গলগুলোকে ডিলিট করে দিতে হয়। আবার এইটা যে আমি ক্লিক করছি, এই ডিজাইন কিন্তু দুই ভাগও হয়ে গেছে, আনগ্রুপ করে নেই। এবার নিচের ভাগটাকে আমি চাইলে ইচ্ছা মতো এরকম করে একটুখানি সরাইও দিতে পারবো। লেখাকে যদি কাটতে হয় তাহলে ওটাকে আগে শেপে কনভার্ট করতে হবে। যারা বুঝেন না এই বিষয়টা আরেকবার বলি। লিখলাম আমি হচ্ছে বুলেট, BU তারপর LLET, এটা লেখাটা অনেক বড় হয়ে আছে, একটুখানি জুম আউট করে দিলাম, ছোট করে দিলাম। এটাকে আমি কাটতে চাইলে কাটতে পারবো না, আমাকে আগে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেওয়া লাগবে। এবার আমি লাইন ড্র করতেছি, দুইটাকেই সিলেক্ট করলাম। এবার আমি উপরের অংশটুকু আলাদা করব, শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর ফিলে কালার দিই, আমি ব্ল্যাক কালারই রাখলাম, অন্য কোনো কালার দিলাম না। উপরের অংশটুকুকে ক্লিক করে যাচ্ছি, উপরের অংশটুকু তখন আলাদা হয়ে আসবে। শেপ বিল্ডার টুলের কাজে এটা। এবার আমি আনগ্রুপ করার পর নিচের অংশটুকুকে আলাদা করে ফেলতে পারবো। এবার যদি একটা বুলেটের একটা চিহ্ন এখানে আট করে দিতে পারেন, তাহলে মনে হবে এদিক দিয়ে একটা বুলেট চলে যায়, এখানে আসে, আর লেখাটাকে কাটি দিয়ে চলে গেছে। বিভিন্ন ইয়ার মধ্যে এটা আইডিয়া দিলাম, বানানোর দায়িত্ব আপনাদের। বিভিন্ন এই হচ্ছে লেখা কাটার নিয়ম। ডিজাইনে আমাদের এরকম কাটাকাটি অনেক করতে হবে, তাহলে লেখাকে ডাইরেক্ট কাটা যাবে না, ওটাকে আগে কিসে কনভার্ট করা লাগবে, শেপে কনভার্ট করা লাগবে। শেপে কনভার্ট করার জন্য কি করা লাগে, ক্রিয়েট আউটলাইন করা লাগে। এবার আসতেছি শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে কি, ছায়া। তো যদি কোনো কিছুতে ছায়া ইউজ করতে চাই, আমি সাদা কালারই একটা শেপ ড্র করলাম। এখন সাদার উপর সাদা বোঝা যাবে, আমি সাদাটা ইউজ করলাম যেন এখানে শ্যাডো দিয়ে বুঝাইতে পারি শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। শেপটাকে সিলেক্ট করার পর যাব ইফেক্ট মেনুতে। কোন মেনুতে, স্টাইলাইজ, সেখান থেকে পাওয়া যাবে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে একটা বক্স আসবে, ওই বক্সের প্রিভিউটা অন করে দিলে শ্যাডো দেখা যাবে যে একটুখানি শ্যাডো এখানে চলে আসছে, মেলা শ্যাডো চলে আসছে। আবার প্রিভিউটা অফ করে দিলাম, না হলে একটুখানি বেশি লোড নিবে। এইগুলো হচ্ছে এইটার মাপ কম বেশি করার জন্য। বুঝতে হবে এই অক্ষগুলাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বোঝা লাগবে। এক্স অক্ষ প্লাসের দিকে গেলে ডান পাশে প্লাস যত বাড়াবো আমি ধনাত্মক 7 থেকে 8 9 এগুলো করলে শ্যাডোটা ডান পাশে আরো চাপবে। ওয়াই অক্ষ ধনাত্মক করলে নিচের দিকে আরো চাপবে। যদি আমি এক্স অক্ষের দিকে এখন এখানে আমি -7 করে দেই, প্রিভিউটা যদি অন করি, তাহলে দেখবেন শ্যাডোটা বাম দিকে চলে গেছে। বোঝা যায় কি বাম দিকে আসছে। আবার যদি এইখানে আমি যদি ঋণাত্মক মান দিয়ে দেই, -7 দিয়ে দেই, প্রিভিউটা অফ করে আবার অন করি, তাহলে শ্যাডোটা কোন দিকে চলে গেছে,
উপরের দিকে চলে গেছে, তার মানে নিচের দিকে হচ্ছে ওয়াই এর ধনাত্মক আর ডান পাশে হচ্ছে এক্স এর ধনাত্মক, আর বাম পাশে হচ্ছে এক্স এর ঋণাত্মক, উপরে হচ্ছে ওয়াই এর ঋণাত্মক। এটা হচ্ছে আমাদের ম্যাথের একটু ডিফারেন্স। ম্যাথের মধ্যে কিন্তু ওয়াই এর ঋণাত্মকটা নিচের দিকে থাকে, এখানে উল্টাটা, কিন্তু এক্স এর দিকটা ঠিক আছে, ডান পাশে এক্স ধনাত্মক, বাম পাশে এক্স ঋণাত্মক। এখন এই যে দূরত্বটা, এই যে ছড়ায় পড়ছে, এটা কম বেশি করা যায়। এই ব্লার যত কমাবেন ছড়ায় পড়াটা তত কমে যাবে, আর এগুলো যত কমাবো তত কাছের দিকে চলে আসবে। এখানে বেশি হয়ে গেছে 9, কমাই দিতেছি ঋণাত্মক মান, কাছের দিকে হয়ে গেছে, এখানেও আবার কমাই দেই, শ্যাডোটা তখন কাছে কাছে চলে আসছে। এই মানগুলো দিয়া বামে ডানে আর কাছাকাছি ঠিক করা যাবে, এইটা দিয়া ছড়ায় পড়ানোটাকে কমা বেশি করা যাবে। যদি আমি ব্লার বাড়াই দেই তাহলে ছড়ায় পড়বে বেশি। আর এইটা হচ্ছে যে শ্যাডোটা দেওয়া আছে সেটা কতটা গাঢ় বা কতটা হালকা হবে। যদি অপাসিটি এর আগে বুঝাইছি মনে হয়, অপাসিটি যদি আমি 20% করে দিয়া ওকে করে দেই তাহলে দেখবেন শ্যাডোটা হালকা হয়ে গেছে আগের থেকে। এই হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করার নিয়ম। যখন আপনার কাছে পারফেক্ট মনে হবে যে এই মানগুলো ঠিক আছে, ওকে আছে, তখন ওকেতে চাপ দিব, তাহলে ওই অনুযায়ী কাজটা শেষ হয়ে যাবে। ইফেক্ট থেকে কোনো কাজ করলেই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেবেন। ইফেক্ট থেকে কোনো কাজ করলেই অবজেক্ট থেকে কি করব, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব। এখন যদি আমি আনগ্রুপ করি তাহলে শুধু শ্যাডোটাকে বের করে নিয়ে চলে আসতে পারবো। দেখেন শেপটা এখানে আছে, আর শ্যাডোটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। শ্যাডো কি বোঝা যায় আপনাদের সামনে থেকে? অপাসিটি কম জন্য হালকা দেখা যাচ্ছে, অপাসিটি যদি আবার বেশি করে দেই তাহলে আবারও গাঢ় হয়ে আসবে। এখন তো মনে হয় ক্লিয়ার বোঝা যাচ্ছে। ছায়াটাকে আলাদা করে ফেলছি, দেখছেন আছে আপনাদের ক্ষমতা। কোথাও একটা দাঁড়ায় আপনার ছায়াকে করে তুই একটু দূরে যাও, দাঁড়াতো। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলে আনগ্রুপ করে আমরা এই কাজ করতে পারবো, ছায়াকে আলাদা করে ফেলতে পারবো। শ্যাডো গেল। লাস্ট যেটা অবজেক্ট পাথ, অফসেট পাথ। যে কোনো টাইপের শেপকে যদি চতুর্দিক থেকে বড় করতে চাই, কথাটা বুঝে নিয়ে, যে কোনো শেপকে যদি চতুর্দিক থেকে বড় করতে চাই, আমি একটা লেখা লিখলাম, লেখাটাকে শেপে কনভার্ট করব। এখন লিখলাম হচ্ছে শরীফুল, SHARIFUL। ফন্টটাকে চেঞ্জ করে দিই। এটাকে শেপে কনভার্ট করতেছি, রাইট বাটন চাপ দিলাম, তারপরে কোথায় চাপ দেওয়া লাগবে, ক্রিয়েট আউটলাইন। এবার এই নামটাকে চতুর্দিক থেকে আমি বড় করব। এইরকম কাজগুলো করার জন্য যাব অবজেক্ট, তার আগে এদেরকে আমি অ্যাড করে নিতে পারি। এই পাথ ফাইন্ডারের এই জায়গায় চাপ দিলে সবগুলো জোড়া লাগিয়ে যাবে, একটা হয়ে যাবে। কি হয়ে যাবে, ইউনাইট বলা হয় এটাকে। অথবা শেপ বিল্ডার টুল নিয়ে যদি টান দিয়ে এক হয়ে যেত। আমি এইটা দিয়ে সোজা মনে করতেছি, এখানে ক্লিক করলে সবগুলো মিলে এখন আর আলাদা আলাদা অক্ষর নাই। কয়টা অক্ষর এখানে, একটা শেপ হয়ে গেছে। এখন এটাকে চতুর্দিক থেকে বড় করার জন্য যাব অবজেক্ট পাথ, তারপর অফসেট পাথ, অবজেক্ট পাথ, তারপর অফসেট পাথ। এখানে মাপ দিতে হয়। প্রিভিউটা অন করলে দেখবেন চতুর্পাশ থেকে অনেক বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। আমি একটু কমাই দিই মাপটা, এটা 10 না দিয়ে দিলাম 2। এবার যদি প্রিভিউটা অন অফ করি তাহলে দেখেন প্রত্যেকটা অক্ষর সব পাশ দিয়ে অল্প 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 করে বড় হয়ে গেছে। এই যে কর্নারটা যে চোকা আসছে, এটাকে যদি আমি মিটার না করে রাউন্ড করে দিই তাহলে ওই কর্নারটা রাউন্ড আসবে। ওকে, এই যে কালারটা সেটাকে স্টকে পাঠাই দিলাম, ফিলে পাঠাইলাম না। এবার এদেরকে জয়েন দিয়ে দিলাম, জোড়া দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার নামটার পাশ দিয়া আরেকটা ঢেউ খেলানো লাইন আসছে। এটা হচ্ছে আমার ওই নামটার একটা বড় করা ভার্সন। যাদের বুঝতে অসুবিধা হয়েছে এই জটিল জিনিসটা, তাদেরকে সিম্পল ওয়েতে বুঝাইতেছি। একটা এইরকম আয়তক্ষেত্র আর্ট করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে যদি আমি শিফট অল্টার দিয়ে ছোট করি তাহলে এটা সব পাশ দিয়ে সমানভাবে ছোট হবে না। দেখেন এই দুই পাশে সমানভাবে ছোট হয়েছে, এই দুই পাশে অন্য মাপে ছোট হয়েছে। স্যার এতদিন যে করছেন, এতদিন যেটা সব পাশ দিয়ে সমান করছিলাম সেটা হয় আমি বর্গ আট করে নিছিলাম, না হলে আমি একদম বৃত্ত আট করে নিছিলাম। বর্গ আর বৃত্ত যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার যদি শিফট অল্টার ধরে ছোট করেন সব পাশ দিয়ে ছোট হবে।